বিষয় নিয়ে, সেটা হলো 21 তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে যে বিমান দুর্ঘটনা ঘটল, এটাকে কেন্দ্র করে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে পরের দিন 22 তারিখকে শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। ওই দিন বিকালে আমি যখন মিরপুরের দিকে গেলাম, সেখানে দেখলাম মিরপুর স্টেডিয়ামের সামনে হাজার হাজার মানুষের ভিড়। আমি জিজ্ঞাসা করলাম এটা কি, তখন বলা হলো এখানে খেলা আছে। এখন রাষ্ট্র সুখ পালন করছে, শত শত পরিবারে কান্নাগুলি চলছে, আর ওই দিনই আবার খেলাও চলছে। খেলাটা কি সুখের আরম্ভ? এটা কি সরকার বা কর্তৃপক্ষ এই দিনের জন্য খেলাটা বন্ধ রাখতে পারলো না? আমি বড় ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে কোন একটা কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতির কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। দ্বিতীয় বিষয়টা আমার হবে 24-এর নির্বাচনে যে বা যারা অংশগ্রহণ করেছিল, ব্যক্তি হোক আর দল হোক, আমাদের ঐক্যবদ্ধ কমিশনে অনেক কিছু আলোচনা আসছে, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয়, কিন্তু এই বিষয়টি এখনো সামনে আসেনি যে ওদেরকে কি আবার নির্বাচনের সুযোগ দেওয়া যাবে কিনা। এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসা উচিত। প্রধানমন্ত্রী প্রসঙ্গে একটা কথা ওদের পাশ হয়ে গেছে যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান যিনি উনি হতে পারবে না। এটা কি কেমন কথা হলো? একটা লোক সে দলের পিছনে পরিশ্রম করে, মেহনত করে দলটাকে এগিয়ে নিয়ে আসলো, সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, আর তার ব্রেনে যে চিন্তা আছে যে দাবি সম্পর্কে, এটা বাস্তবায়ন করার সময় যখন আসলো, তখন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। তো এটাকে আলী দিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন? এটা আমার কাছে একটা বিতর্কিত বিষয়। এরপরে এখন পিয়ার পদ্ধতির বিষয়টা। পিয়ার পদ্ধতির অনেক পদ্ধতি ইতিমধ্যেই আমাদের একটি হাউসেও আলোচিত হয়েছে, এর বাহিরেও আরো বিভিন্ন কনসেপ্ট থাকতে পারে। এটা স্বাভাবিক, কোনো দল বা ব্যক্তি তার ব্রেন থেকে বা তার গবেষণা থেকে এই ধরনের প্রস্তাব আনতে পারে, তার অধিকার আছে। কিন্তু এখানে একটা সংখ্যাগরিষ্ঠতার বিষয় যেটা বলা হয় যে সংখ্যা লঘু ভোটে নির্বাচিত করা ক্ষমতায় চলে যায়, পার্লামেন্টে যায়, সরকার গঠন করে, আর সংখ্যা গুরু ভোট তার বিপক্ষে থাকা সত্ত্বেও তারা ক্ষমতার ভাগ পায় না। আমার মনে হয় এই যুক্তিটা যথার্থ নয়। এর বিকল্প যুক্তি আছে, যেমন ইরান অন্যান্য দেশে আছে, যে নির্বাচনে যদি কোনো প্রার্থী 51% ভোট না পায়, তাহলে প্রথম এবং দ্বিতীয় যে দুইজন হবে, এই দুইজনের মধ্যে পুনরায় নির্বাচন হবে, তখন তো অলরেডি একজন 51% পেয়ে যাবে, দুইজনের মধ্যে নির্বাচন করে। কাজেই এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কেউ অধিকার আছে সবাই তার প্রস্তাবনা উপস্থাপন করার। বিশেষ করে আমাদের বর্তমানে যে সংবিধান আছে, আমরা যে সংবিধানটা মেনেই চলছি, সেই সংবিধানের 65(2) অনুযায়ী প্রত্যেক সদস্যকে সরাসরি জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে, এই কথাটা উল্লেখ করা আছে। এখন যদি এর কোনো পরিবর্তন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, এবং সংবিধান সংশোধন করার রাইট আমাদের আছে কিনা। আমার মনে হয় যে পিয়ার পদ্ধতি যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে যারা পিয়ার পদ্ধতির পক্ষে, পদ্ধতি যাই হোক, পদ্ধতির পক্ষে আমরা আরেকটা কোনো বিপ্লব সৃষ্টি করি এই দেশে, আর কোনো বিপ্লব সৃষ্টি করে আমরা এই সংবিধানকে বাতিল ঘোষণা করে তখন নতুন ধারা আমরা চালু করি। এটা একটা পথ হইতে পারে, পদ্ধতি হতে পারে। অথবা আগামী সংসদে যে আমরা আলোচনা করে এর একটা সমাধান বের করার চেষ্টা করব। এর পূর্ব পর্যন্ত সংবিধান অনুযায়ী যা আছে আমরা সেটাকেই আমরা গ্রহণ করে সামনে অগ্রসর হই, এবং এই পদ্ধতিতে
পেশি শক্তি অর্থ শক্তি কোনো প্রভাব থাকবে না, এটা যুক্তিযুক্ত কথা নয়। কারণ যারা প্রতীক দিবে নির্বাচনের জন্য, জনগণের কাছে ভোটের জন্য যাবে, তারা ব্যক্তির জন্য যেমন পেশি শক্তি ব্যবহার করবে, অর্থ শক্তি ব্যবহার করবে, দলের বা প্রতীকের জন্য পেশি শক্তি অর্থ শক্তি ব্যবহার করবে, এটা বন্ধ হয়ে যাবে, এটা আশা করার কোনো সুযোগ নেই। এই জন্য আমি মনে করি যে পিয়ার পদ্ধতি নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে, একদিন হয়তো আমাদের দেশে এটা কার্যকর হতে পারে, তার যে কোনো একটা পদ্ধতি। মৌলানা মামুনুল হকের বার্তার দল আলোচনা করে কোনো পদ্ধতি উপস্থাপন করেছে, এর জন্য ধন্যবাদ জানাই। এটাও একটা আলোচনার বিষয়বস্তু হইতে পারে, এটা আমরা গ্রহণ করতে পারি। তবে এই পদ্ধতির উনি নিজেও সুবিধা অসুবিধা তিনটা পদ্ধতির উল্লেখ করেছেন। এই পদ্ধতির একটা অসুবিধা যারা বলেছেন যে এখানে পার্লামেন্টে আসন সংখ্যা নির্ধারিত থাকবে না, 300 আসনে তো হবে, আর এরপরে আনুপাতিক হারে এর পদ্ধতিতে যে কয়টা আসনে হয় সেই কয়টা আসন আবার নির্বাচন হবে। তাহলে তো বুঝে গেল আমাদের পার্লামেন্টের আসন সংখ্যাই নির্ধারিত হল না। একটা দেশ যারা চালাবে এদের আসন সংখ্যাই ওই অধিবেশনে থাকবে না, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। এই জন্য আমি মনে করি এগুলি অনেক গবেষণার বিষয়, অনেক আলোচনার বিষয়, জনসৃষ্টির বিষয়। এরপরও উনি পদ্ধতিটা সামনে এনেছেন, প্রস্তাবনাটা এনেছেন। এই জন্য বাংলাদেশ জলাভট মজলিস এবং তার আমিরকে অশেষ ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। এবং যারাই যে পদ্ধতির উপরে আলোচনা করেছেন সবাই এক একজন বিজ্ঞ ব্যক্তিত্ব। আপনাদের এই সকল আলোচনাকে আমরা জাতির সামনে উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা এটাকে পুঁজি হিসাবে গ্রহণ করতে পারি। সবাইকে ধন্যবাদ।